আমি যে গণভোট দিয়ে বলি, ধরুন এই ওনার বক্তব্য শুনতে শুনতে চিন্তা করছিলাম যে 13 কোটি ভোটার, 13 কোটি ভোটারের জন্য 13 কোটি ব্যালট লাগবে অ্যাটলিস্ট। এখন এটা ছাপানোর একমাত্র রাষ্ট্র, সাদা এটা হোয়াইট ব্যালট পেপার আর এটা রঙিন কালার। রাইট। তো এখন এটার জন্য তো বিজি প্রেস, তো বিজি প্রেস দিয়েই করতে হবে, এর বাইরে অন্য কোনো অপশন নেই। আর এখানে যদি গণভোটের জন্য আরেকটা ব্যালট হয় তাহলে টোটাল 26 লক্ষ নয় 26 কোটি ব্যালট পেপার ছাপা হতে হবে। নির্বাচনের আছে মাত্র দেড় মাসের মতো। তো ধরুন ব্যালট পেপার আগামী 1 মাসের মধ্যে ছাপাতে হবে। তো আমি এই বিজি প্রেসের সামনে দিয়ে আসলাম, আপনার এখানে এই অনুষ্ঠানে আসার সময় আমি দেখলাম যে লাইট জ্বলছে না। মানে এই সময়টাতে মানে নর্মালি এখন ব্যালট পেপার, এই ব্যালট পেপারগুলোকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি না না, রাইট। তো ব্যালট পেপারগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যালট পেপারগুলো নীলক্ষেতে ছাপা হয়েছে এবং সেটি নিয়ে খুব গন্ডগোল হয়েছে। আর এই ধরনের সিকিউরিটি পেপার বিজি প্রেসের বাইরে অন্য কোথাও ছাপানোর কোনো বিধান নেই। কিন্তু 13 কোটি যে ব্যালট পেপার ছাপা হবে এবং আমাদের বিজি প্রেসের যে সক্ষমতা কতটুকু আছে আমরা কিন্তু কেউ জানি না। এটা কি অবস্থা আছে, ছাপা হয়েছে না হয়েছে, এবং রঙিনটা ছাপতে কিন্তু একটু বেশি সময় লাগে। আপনি তো হিসাব করছেন সাদা কালো ছাপা। তো যার জন্য এই জিনিসটা মানে পুরো নির্বাচন প্রক্রিয়াতে আমরা যারা খুব আশাবাদী বা চিন্তা চেতনা করছি, এখন ব্যালট পেপারের অবস্থা কি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। 2 নম্বর হলো যে আমাদের দেশে নর্মালি ভোটের যে সময়টা দুপুরে 1 ঘন্টা খাবারের বাদ দিয়ে বিকাল 4টের মধ্যে ভোট 1 ঘন্টা বাড়ানো হয়েছে। 1 ঘন্টা বাড়ানো হয়েছে। কিন্তু যদি আপনি সিঙ্গেল ব্যালটে ধরেন, তো সিঙ্গেল ব্যালটে অতীতে আমরা 12 কোটি বা ধরেন 10 কোটি ভোটারকে টার্গেট করে আমরা সিঙ্গেল ব্যালটে এই কাজগুলো করেছি। এখন তো আমাদের সেই অনুযায়ী যদি ডবল ব্যালট হয়ে যায় তাহলে ভোটার, এখন যে ভোটার আছে সেই ভোটাররা নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী যদি ডিউ টাইমে দেয়, একেবারে সর্বনিম্ন টাইম, তাতে মনে হচ্ছে যে হাইয়েস্ট 4.5 কোটি ভোটার অংশগ্রহণ করতে পারবে যদি দুটো ব্যালট পেপারে তারা সিল মারে সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে। এটাও আমার সঙ্গে মিলছে না, এই যে ডটগুলো মিলছে না যে আপনি ভোট দিতে পারবেন। আপনি যদি অ্যাটলিস্ট এত আবেগময় একটা ভোট এতদিন পরে 80% ভোটের তো আপনার কাউন্ট লাগবে। তো 80% ভোট যদি হয় তো আপনি 13 কোটি ভোটারের 80% কত হয়, সেই 80% ভোটারের জন্য আপনি টাইম ফ্রেম দিয়ে মিলে জানতো যে এরকম দুটো করে সিল মারবে, পার ভোটারের জন্য এতটুকু সময় হবে, এই কয়টি বুথ আছে সারা বাংলাদেশে, সেই বুথের সাথে দেখবে যে মিলবে না, অর্ধেক হয়ে যাচ্ছে। তো এইভাবে হয় কি যে যে কোনো জিনিস আপনার একটা যখন একটা জিনিস কুকিং হয়, রান্না হয়, আমরা আশেপাশে সেটা ঘ্রাণ দেখি, লোক দেখি, মানে দেখে বোঝা যায় যে একটা জিনিস কুকিং হচ্ছে। তো এখন বাংলাদেশে এটা চমৎকার একটা নির্বাচন হবে, দুনিয়া কাঁপানো নির্বাচন, সারা পৃথিবী অবাক হয়ে দেখবে। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এমন নির্বাচন হবে, নেচে গিয়ে নির্বাচন হবে, যেটা অতীতে কখনো বাংলাদেশে হয়নি এবং সম্ভবত ভবিষ্যতে হবে না। কিন্তু লক্ষণ কোথায়? এখনও পর্যন্ত তো তর্জনও শুনি না, গর্জনও শুনি না। একটা কালবৈশাখী হবে, আকাশ দেখে তো বোঝা যায়। হঠাৎ করে তো কোনোদিন পৃথিবীতে কালবৈশাখী হয়নি। সুনামি হবে, আকাশ দেখে, সমুদ্র দেখে, বাতাস দেখে বোঝা যায় যে সুনামি হবে। এমনকি অগ্নুৎপাত হবে। সেই মানুষ 2000 বছর আগে ঘুমন্ত অবস্থায় একটা আগ্নেয়গিরি আছে, বিজ্ঞানীরা আরও 1000 বছর আগে বলে গেছে যে অত তারিখে ভবিষ্যতে এটা মানে অগ্নুৎপাত হবে। তো এই ক্ষেত্রে লক্ষণ, তো সেখানে বাংলাদেশের নির্বাচন হবে, এটা জাস্ট আমরা একটা গল্পের মতো, একটা স্টোরির মতো আমরা বলছি, আমরা বিশ্বাস করছি। সবচেয়ে বড় কনসার্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে মানে একটা ট্রল তো আপনি দেখছেন, মানুষের অনেক দুঃখের সময় হাসতে হয় না, তবুও মানে এটি নিয়ে খুব ট্রল হচ্ছে। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মাহফুজ আনাম সাহেব যখন এসে বলছিলেন যে আমরা একটা যাকে বলা হয় মিডিয়া বান্ধব সরকার পেয়েছি, এরকম অতীতে আমরা কখনো পাইনি। এই কথা বলে উনি এত খুশি হয়েছিলেন, আকাশের পূর্ণিমার চাঁদ যখন মানুষের হাতে দেয় তখন মানুষ যেভাবে একটা সুন্দর হাসি দেয়, মাহফুজ আনাম মানে ডেইলি স্টার সম্পাদক ওইরকম একটা হাসি দিয়েছিলেন। তো ওটাকে একপাশে রেখে আবার যখন তিনি ওনার ডেইলি স্টার ভবন পুড়িয়ে ফেলা হলো, তখন তিনি যখন বলছে যে মত প্রকাশ তো দূরের কথা, প্রাণেই তো বাঁচতে পারছি না, এবং এই কথা বলতে গিয়ে তাকে তো আমি অনেক দিন যাবো দেখছি, তার যে হতাশা, তার যে ক্রোধ, তার যে ক্ষোভ, তার যে ভয়, আতঙ্ক কাজ করছে, এই দুটো রসায়ন দেখুন উইদিন 6-7 মাসের মধ্যে কিভাবে রিভার্স হয়ে গেল। তো ওনরা সমাজের সর্বোচ্চ পর্যায়ে, এখানে বাংলাদেশে মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে ধরেন আপনি জিল্লুর রহমান, এখন আপনারা তো এই সমাজে একটা প্রিভিলেজ পেয়ে আসছেন। সব মানুষের ঘরে যখন চোরের ভয় থাকে, আপনি কোনোদিন চোরের ভয় করেননি। সব মানুষের মনে যখন আততায়ীর আশঙ্কা থাকে, ছিনতাইকার আশঙ্কা থাকে, কিন্তু আপনি এই সমাজে আপনি বা আপনাদের মতো লোকজন আছেন, তারা গত 30-40 বছর যাবৎ এই প্রিভিলেজ পেয়ে আসছেন সমাজে, যে আপনাদেরকে ছিনতাইকারী ধরবে না, পুলিশ আপনাদেরকে স্যালুট দেবে,
কোনো সন্ত্রাসী আপনাদেরকে কোনো কিছু করবে না। সেই আপনি যখন আর্তচিৎকার করেন, আমাকে খুঁজছে, আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে, আপনি বুঝতে পারেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই আতঙ্কটা কোন পর্যায়ে ছড়িয়ে পড়েছে। একটা সমাজের একের সর্বোচ্চ স্তর, যাদেরকে কেউ কোনো টাচ করতে পারে না, সেই মানুষগুলো এই সময় তাদের কাঁদছে। ফলে সাধারণ মানুষের, তাদের কান্নার কাছে সাধারণ মানুষের কান্না যে কোন পর্যায়ে আছে, সেটা আপনি বুঝতে পারেন যে এটা তো আমি অনেক বর্বরতার ইতিহাস পড়েছি, ইচ্ছে করি আমার ইতিহাসের ছাত্র হিসেবে অনেক পৃথিবীর বর্বরতম ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের দেশে যে দীপু দাসের যে ঘটনাটা ঘটলো, তাকে টার্গেট করা হলো, তারপর শেষে তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে, না র্যাব তাকে নিয়ে আসলো, র্যাব আবার তাকে পুলিশের হাতে দিল, পুলিশ আবার তাদেরকে মব যারা করে তাদের হাতে দিল, মবের লোকজন তাকে মারলো, মেরে যখন নিশ্চিত হলো যে সে মরে গেছে, তখন তাকে নর্মাল গাছের নিচে না গাছের উপরে টানানো হলো, মগডাল টানানো, এরপর তাকে আগুন ধরিয়ে তাকে পোড়ানো হলো। এবং আশেপাশের মানুষ সেই দৃশ্যগুলো অত্যন্ত শান্ত চিত্তে, মনে হয় যেন একটা মুরগি রোস্ট করছে। হ্যাঁ, মানে একটা জিনিস হলো, একটা উপাদেয় খাবার রান্না হচ্ছে, একটা খাসি ঝলসানো হচ্ছে, আপনি খাবেন। তো এইরকম যখন মানুষ, লোভাতুর মানুষ ওইরকম একটা জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে থাকে, ওইভাবে দাঁড়িয়ে থেকে এই যে ছবিগুলো তুলে সারা পৃথিবীতে এখন এটা ভাইরাল হয়ে গেছে। ভারত রীতিমতো উত্তেজিত, বাংলাদেশের যত হিন্দু কমিউনিটির লোকজন আছে, এমনকি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, মাইনরিটি কমিউনিটি, তাদের সবার মধ্যে আতঙ্ক। শুধু তাই না, পলিটিক্যালি যারা ইনফেরিয়র অবস্থা আছে, দেখেন একটা নির্বাচনী এলাকাতে যেখানে জামার শক্তি আছে, সেখানে যদি বিএনপি দুর্বল হয়, তার মনে ওই দীপু দাসের স্মৃতি এখন, যে আমাকে তো পুরাই মারবে। যেখানে জামাত দুর্বল আছে, বিএনপি আছে, আপনার চাঁপাইনবাবগঞ্জে একজনের 2 হাত পা কেটে একেবারে জাস্ট, আমি তো এখানে এসে দেখে আসলাম। আপনি বোঝার চেষ্টা করুন যে মানুষের ভিতর আতঙ্ক, ভয় এমন একটা জিনিস, ভয় নিয়ে কখনো সৃষ্টিশীল কোনো কিছু হয় না। মানুষের মধ্যে আতঙ্ক যে যদি থাকে, এটা নিয়ে আপনি কোনো অবস্থাতেই আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি দেখেন, পুলিশের একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলছেন যে আমরা ডেইলি স্টারের সামনে উপস্থিত ছিলাম, কিন্তু আমরা বাধা দিতে পারিনি, কেননা আমরা যদি বাধা দিতাম পাল্টা আমাদের প্রতি আক্রমণ হতো, এবং সেই আক্রমণ আমরা প্রতিহত করতে পারতাম না। তো পুলিশ যেখানে এই অবস্থা বলছে, এবং ডেইলি স্টারের সামনে যারা মব করেছে, হাইয়েস্ট কথা আমার কাছে মনে হয় না যে 100-150 বেশি লোক ছিল, নট মোর দ্যান 200, আর বাকি লোকগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেছে। এই 100 থেকে 150 লোকের একটা মব রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। আর নির্বাচনের দিনে আপনাকে বলি, আপনি তো ইলেকশন করতে যাবেন, নির্বাচনের আগে কিন্তু ক্যাম্পেইন কিন্তু আনুষ্ঠানিক যখন শুরু হবে, ওটা তো শুরু হবে, সেটা হলো মানে জনসভা কেন্দ্রিক, তো ওখানে জনসভা কেন্দ্রিক ধাওয়াধাওয়ি মারামারি হবে। কিন্তু নির্বাচনের দিন যেটি হয়, সেটা হলো প্রতিটি সেন্টার কেন্দ্রিক একটা উত্তেজনা তৈরি হয়ে যায়, এবং সেই উত্তেজনায় কোনো পক্ষ কাউকে এক চুল ছাড় দেয় না। দেখা গেল যে ধরেন উনি একজন প্রার্থী আছেন, ওনার কোনো আত্মীয় না, স্বজন না, খালি ওনাকে সাপোর্ট করে, ওনার জন্য, ওনার ভোটকে রক্ষা করার জন্য সে দেখা গেল ওখানে একটা মার্ডার করে ফেলবে। তো এই যে আমাদের ভোটকে কেন্দ্র করে মানুষের যে চিন্তা চেতনা, তাদের যে অ্যারোগেন্সি, এটা অতীতের যে কোনো সময় সেটা এখন অস্থিরতার কারণে আরও বেশি। ফলে এখানে যদি একটা স্ট্রং আইনশৃঙ্খলা বাহিনী না থাকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকে, রাষ্ট্রের যে বিধিবিধান আছে তার প্রতি মানুষের আনুগত্য এবং শ্রদ্ধা না থাকে, তাহলে একটা মানুষ একটা গোকরা সাপের যে গর্ত, তার মধ্যে ঢোকা তার জন্য যতটা ভয়াবহ, ঠিক এরকম একটা নির্বাচনী প্রসিডিওরের মধ্যে প্রার্থী যারা ওখানে প্রেজাইডিং অফিসার থাকবেন, পুলিং অফিসার থাকবেন, আইনশৃঙ্খলা যারা নিয়োজিত থাকবেন, সকলের জন্য এটা একটা ডেঞ্জারাস জোন। এই আমরা যারা ইলেকশন করে আসছি, আমরা বুঝতে পারি যে ওটা একটা উৎসবের আমেজ দিতে হবে। এবং এখন দেখুন যে অতীতে সারা জীবনই আমি সেই তো 79-77 নির্বাচন থেকে একেবারে ডাইরেক্টলি দেখে আসছি সব কিছু। নির্বাচনের আগে মানুষের হাতে অস্ত্র থাকে না, এইবার ফার্স্ট নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র হাতে দেওয়া হচ্ছে। এবং যখন যার হাতে অস্ত্র থাকে, মানুষ যখন এখন আক্রান্ত হবে, সে একটা গুলি করে লাগুক আর না লাগুক, সেটাকে কেন্দ্র করে 100টা মার্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এই জিনিসগুলো আমি ডট মিলাতে পারছি না। আপনি একটা সুন্দর নির্বাচন করতে চাচ্ছেন, তার সঙ্গে অস্ত্রের কী সম্পর্ক? তারপরে আপনি আবার অস্ত্র দিবেন, ঠিক আছে, এখন প্রার্থী হবে 2000, আপনি 2000 লোকের অস্ত্র না দিয়ে যদি 200 লোকের অস্ত্র দেন, 100 লোকের অস্ত্র দেন, আবার ইতিমধ্যে গত 20 জন যাদেরকে অস্ত্র দিয়েছেন, এরা মানে সরকারের খুব ঘনিষ্ঠজন, আপনজন হিসেবে পরিচিত। অনেকের অস্ত্র দরকার নেই, আবার অনেকে কেন অস্ত্র দেওয়া হচ্ছে আপনি ডট মিলাতে পারবেন না। এরা তো ইলেকশনে 2-3 হাজার ভোটও পাবে না, এরকম লোককেও দেখলাম যে অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, 2000 ভোটও পাবে না, দেওয়া হচ্ছে। অথচ দেখা গেল যে বিজয়ী হবে রিস্কি পার্টি, তার নামও হয়তো এই অস্ত্রের তালিকাতে
নেই। তো এই যে বৈষম্য যে জিনিসগুলো করা হচ্ছে, এই বৈষম্যগুলোর সাথে নির্বাচনের যে ডটগুলো আছে, একটা গ্রাফ আছে, সেই গ্রাফগুলো মিলছে না।